আমরা সরাসরি বক্তব্যে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সম্মানীয় বিডিও স্যার সমীর মণ্ডল মহাশয়। আমি তাকে প্রথমে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমাদের মধ্যে আপনারা একটু আগেই শুনেছেন সর্বাণী ম্যাডাম, আমরা যখন জাতীয় সঙ্গীত করছিলাম তিনি আমাদের লিড করেছেন। তো এরপর আমরা তাকে বরণ করে দিচ্ছি। করতালিটা খুব আস্তে হলো, আর একটু জোরে হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মুহূর্ত। সর্বাণীদিকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এবারে বরণ করব যিনি আমাদের এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালিকা সম্মানীয় গার্গী পোদ্দার মহাশয়। সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে। আপনাদের সঙ্গে সারা দিন গার্গীদি থাকবেন এবং আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী অনুষ্ঠান আমাদের। সেই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্ব গার্গী পোদ্দার মহাশয়। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি ডেকে নেব আমাদের সকলের শ্রদ্ধেয় বিডিও স্যার সমীর মণ্ডল মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সুধীজন যারা আছে, আমার হয়তো পার্সোনালি আমি কাউকেই চিনি না, তবুও তাদের সঙ্গে স্টেজ শেয়ার করলাম, খুব ভালো লাগলো। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিন উপলক্ষে যেই অনুষ্ঠান আয়োজন করেছে, খুব ভালো লাগছে। এখানে আমাকে গেস্ট হিসাবে ডাকা হয়েছে এবং এত সুন্দর একটা ঘর ভর্তি সভা। তো এখানে বেশিরভাগই ছাত্রছাত্রী। অল্প কথায় বলতে গেলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বলা, তোমরা পড়াশোনা করছো, এখন ভালো মতো পড়াশোনা করো, ওটাই একমাত্র লক্ষ্যবস্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আর আমি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের উদ্দেশ্যে বলবো, আমার এখানে খুব অল্প দিনই হয়েছে, হয়তো খুব বেশি ইন্টারাকশান হয়নি এবং ফিল্ডেও যোগাযোগ হয়নি যে কারা কিভাবে কাজ করছে। তো আশা করব আগামী দিনে তারাও গভর্নমেন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে ওমেন অ্যান্ড চাইল্ডের উপরে যেই কাজগুলো গভর্নমেন্ট করে থাকে, হয়তো কিছু ক্ষেত্রে সম্পূর্ণটা করা হয়ে ওঠে না বলেই এনজিওদের দরকার হয়। তো সেই ক্ষেত্রগুলোতে তারা আরও ভালো করে কাজ করবে এবং যেভাবে বিগত দিনে সুনাম বজায় রেখেছে, আগামী দিনেও এইভাবেই সুনাম বজায় রেখে এগিয়ে চলবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সম্মানীয় বিডিও সাহেব সমীর মণ্ডলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। একদমই তার জন্য আরও একবার জোরে করতালি চেয়ে নেব, কারণ তিনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, আমরা প্রত্যেকেই জানি, বাট তিনি এসেছেন আমাদের মধ্যে, আমরা সত্যি সমৃদ্ধ। Now, ladies and gentlemen, and my beloved students, we move forward to an insightful session. It's my honor to invite Mr. Manosh Kumar Thakur, former president of the Institute of Cost Accountants of India,
a distinguished personality known for his expertise in economics and financial planning. আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার মানস কুমার ঠাকুর। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থনৈতিক পরিকল্পনা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি, এবং তিনি বক্তব্য রাখবেন স্বাধীনতা পরবর্তী পর্যায়ে বল্লভভাই প্যাটেলের সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনায়। আজকের অনুষ্ঠান শুধুমাত্র দেখার জন্য নয়, শোনার জন্য, তাই সকলকে বলবো প্রত্যেকে মন দিয়ে শুনবে এবং দিন শেষে তোমরা দেখবে যে তোমরা কি পেয়েছো। আমি স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুণীজন, বিশেষভাবে বিডিও স্যার এবং চাঁদপুর যে সমিতি, তার যে কর্ণধার শঙ্করবাবু এবং তার টিম। শুধু শঙ্করবাবু কিছু করতে পারবেন না, তার টিম যেভাবে একসঙ্গে কাজ করে বা কাজ করছে সেটাই দেখার। আমি তাদের সবাইকে একবার আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, এবং মঞ্চের নিচে যারা আছে বিশিষ্টজন, এবং আমার যেটা মনে হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী এসেছে। প্রচুর ছাত্রছাত্রী এসছে। আমার প্রধানত ছাত্রছাত্রীদের জন্য এটা দেখানো বা বলা, প্রত্যেককে আমার একটাই অনুরোধ যে যখন তোমরা, আমি তুমি বলে বলছি, আপনারা যারা সিনিয়র কিছু মনে করবেন না, আমার লক্ষ্য জুনিয়রদের। হ্যাঁ, তোমরা যারা এসেছো সময় নষ্ট করে এসেছো। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। সেই জন্য এই সময়টা যখন দিচ্ছ, এইখান থেকে কিছু তোমরা নাও। এখানে বিশেষ বিশেষ লোক যারা আছেন, বসে আছেন, প্রত্যেকে কিছু বলবে। প্রত্যেকের থেকে একটু একটু করে জিনিস দিতে পারলেই তোমরা সমৃদ্ধ হবে। আজকে আমরা যে মহাপুরুষ বা যার সম্বন্ধে কথা বলার জন্য এখানে এসেছি বা তোমরা এসেছো, প্রথমে একবার ভাবো যে স্যার বলে গেলেন 150 বছর জন্মশতবর্ষ, জন্মদিন হচ্ছে 150 বছর। যিনি মারা গেছেন 1950 সালে, জন্ম হয়েছে 1875 সালে। তা এতদিন পরেও কোনো একজন লোককে নিয়ে এত আলোচনা হবে কেন? এই প্রশ্নটা আগে করো তোমাদের মধ্যে। আমরা কি সবাইকে নিয়ে করি এত আলোচনা? করি না। তাহলে কাদেরকে নিয়ে করি? যারা প্রচুর টাকা পয়সা নিয়ে মারা গেছে, যারা প্রচুর কোয়ালিফিকেশন, অনেক ডিগ্রি নিয়ে মারা গেছে? না, যারা সমাজের জন্য আত্মত্যাগ করেছে, সমাজের ভালোর জন্য তার সমস্ত সময়, তার লাইফ দিয়েছে, আমরা তাদেরকে বাঁচিয়ে রাখি, তাদেরকে স্মরণ করি। একটা কথা তোমরা যদি মাথায় নিতে পারো, দেখো লাইফ, আমরা বেঁচে আছি, সবাই মিলে বেঁচে আছি, কথা বলছি, কিন্তু এই বেঁচে থাকার সারমর্ম হচ্ছে লাইফ আফটার ডেথ। মৃত্যুর পর কে কতদিন বেঁচে থাকবে, সেটাই কিন্তু আসল বাঁচা। যে কোনো মহাপুরুষকে দেখো, তারা বেঁচে আছে মৃত্যুর পর, আর আমরা চলে যাব যেদিন মারা যাব সেদিনই শেষ। এখানেই পার্থক্য একটা মহাপুরুষ আর আমরা। তাহলে একটা ভদ্রলোক যার মৃত্যু হয়েছে 75 বছর আগে, তারপরেও আমরা তাকে নিয়ে আলোচনা করছি এবং তার কি কি গুণ ছিল কথা বলছি। সেই জন্য আমার তোমাদের কাছে অনুরোধ, এই সমস্ত লোকেদের একটু একটু জিনিস তোমরা নাও। যখন
উনি ছিলেন মানে বল্লভভাই প্যাটেল, তখন ভারতের লোক সংখ্যা কত ছিল জানো? মাত্র 37-38 কোটি। আজকে কত? 142 কোটি। তুমি যদি দেখো, তার আগে ভারত ছিল পরাধীন, অন্যের চাবুকে চলত। তাহলে এই লোকগুলো তাদের আত্মত্যাগ দিয়ে ভারতকে স্বাধীন করেছে। এই ভারত স্বাধীন হওয়ার পর যে সিস্টেম, যে একটা নির্দিষ্ট নিয়মে চলা, এইগুলো কিন্তু ছোট্টখাটো কাজ নয়। এই কাজগুলো ইনারা করেছেন। প্রথম কথা হচ্ছে, এই ভদ্রলোক একটা কৃষক পরিবারের সন্তান। তার ফ্যামিলিতে অনেকেই পড়াশোনা জানতো না, কিন্তু তিনি বুঝেছিলেন শিক্ষা আর নিয়মানুবর্তিতা মানে ডিসিপ্লিন। তোমরা ডিসিপ্লিনটাই মানছো না, কিন্তু আমি কথাটা বলছি ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা, তোমরা সেটাকে বাদ দিয়ে কাজ করছো, তাহলে ওখানেই ফেল করে যাচ্ছ। মিডল। সেই জন্য তোমরা শুনতে এসছো যার কথা, সে কিন্তু নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন নিয়ে কথা বলেছে, ন্যায় নীতি নিয়ে কথা বলেছে। তাই যখন সময় নষ্ট করে এখানে বসে আছো, তখন তার কয়েকটা কথা শোনো, দেখবে অনেক উপকার হবে। নেক্সট, তারপর এখানে বলা আছে তিনি 1875 সালে জন্মগ্রহণ করেছিলেন গুজরাটে, আর মৃত্যু হয়েছিল 15 ডিসেম্বর 1950। তার মানে সবে ভারত স্বাধীন হয়েছে এবং সার্বভৌমত্ব পেয়েছে। সার্বভৌমত্ব মানে হচ্ছে আগে ভারত স্বাধীন হওয়ার পরেও ইংরেজদের নিয়মে আমাদেরকে চলতে হতো। নিয়মটা ছিল ইংরেজদের দেওয়া। 1950 সালে যখন আমরা 26শে জানুয়ারি আমরা যখন আমাদের নিয়ম চালু করলাম, তার কিছুদিন পরে ভদ্রলোক আমাদের সব পৃথিবী ছেড়ে চলে গেছে। তখন তার বয়স ছিল 75 বছর। তখন যদি আমরা তাকিয়ে দেখি ভারতের অবস্থা, শুধু আমরা কৃষি নির্ভর দেশ তখন, এখনো প্রায়, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আর সেই সময়তে আমাদের কাছে ইন্ডাস্ট্রি, শিল্প বলতে ছিল পাট, বস্ত্র, এইগুলো। তাহলে সেই জায়গাগুলোকে নিয়ে তিনি অনেক কাজ করেছেন। আমি আস্তে আস্তে বলবো, একটু ধৈর্য ধরো। নেক্সট দেখো তার ভূমিকা কি কি। তিনি যেহেতু কৃষক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কৃষক আন্দোলন নিয়ে অনেক কাজ করেছেন। কারণ সেই সময়তে কৃষকদের ওপর আমরা বলি, এখন বলি ট্যাক্স, তখন বলা হতো রাজস্ব। কে রাজস্ব দেবে? কাউকে পাওয়া যেত না। কৃষকদের আয় হোক বা না হোক, তাদের কাছ থেকে রাজস্ব নেওয়া হতো। তখনকার দিনের এত জল বা ইরিগেশন ছিল না, বৃষ্টির জলের ওপর নির্ভর করতে হতো। তার মানে কখনো যদি ধান বা শস্য কম হতো, তখনকার যারা রাজস্ব তুলতো তারা শুনতো না। তারা রাজস্ব তোলার জন্য অত্যাচার করত। ইনি একমাত্র লোক, একমাত্র নয়, ইনি মানে অনেকের মধ্যে একটা বিশেষ লোক রুখে দাঁড়িয়েছিলেন যে না, চাষিদের যদি আয় না থাকে তাহলে তাদের কাছ থেকে ট্যাক্স বা রাজস্ব নেওয়া যাবে না। কিন্তু তিনি অহিংস নয়, মানে খুব শান্ত মাথাতে সমস্ত কিছু ম্যানেজ করতেন, বা চাষিদেরকে বোঝাতেন যে অস্ত্র ধরলে হবে না, তোমাদেরকে বাঁচতে হবে, তোমরা আন্দোলন করো, কিন্তু হিংসার পথে যেও না।
তার আর একটা সেকেন্ড পয়েন্টটা, 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন একটা ভারতবর্ষ পাওয়া গেল। সমস্যা কি হলো, তখন প্রায় 560টা, এই কথাটা ভালো করে শোনো, 560টা ছোট ছোট খণ্ড ছিল। হয় নাম জমিদার, না হয় রাজা, এই নামে তারা শাসন করত। কতগুলো? 560। একটা ভারতের মধ্যে 560টা ছোট ছোট প্রদেশ বা জমিদার চলত। বল্লভভাই প্যাটেল বুঝেছিলেন এইভাবে ছোট ছোট অংশ নিয়ে আমরা আমাদের ভারতকে শক্তিশালী বা ঐক্যবদ্ধ করতে পারবো না। ভারত বারবার মার খেয়েছে, তার প্রধান কারণ ছিল প্রত্যেক এক একটা রাজা সে তার মতো করে বাঁচছে। সেই জন্য তিনি এই 560টা ছোট ছোট অংশকে এক জায়গায় নিয়ে এসে রাজ্যে পরিণত করলেন। আমি হচ্ছে একদম নগণ্য একটা লোক, কিন্তু যখন এরকম কিছু নিয়ম চালু হয় কি সমস্যা, কেন আমি বলছি, যখন জিএসটি, তোমরা হয়তো নাম শুনেছ, জিএসটি যখন চালু হয় তখন আমি মিনিস্ট্রিতে ছিলাম। আমি যেহেতু তখন মিনিস্ট্রিতে ছিলাম, এই এতগুলো রাজ্য জিএসটি, সেলস ট্যাক্স থেকে জিএসটি এইটুকু কনভার্সন হতে কি সমস্যা আমি দেখেছি। মিটিং 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 ভেস্তে যায়। সেই জন্য এই 560 এতগুলো ছোট ছোট অংশকে এক জায়গায় নিয়ে এসে 28টা রাজ্য, এখন এই যে রাজ্যে পরিণত করা, এইটা ছিল তার বিরাট কাজ। এবং এই এই জিনিসটাকে 28টা রাজ্যে পরিণত করলেন। এই 28টা রাজ্যে পরিণত করা খুব সহজ কাজ ছিল না। প্রত্যেকের সমস্যা, সেই সমস্যাটার সমাধান করে যখন এটা করেছিলেন তখন তাকে বলা হয়েছিল লৌহ মানব। কারণ এই লৌহ মানব কথাটার অর্থ হচ্ছে তাকে টলানো যায় না। যখন তিনি নীতির সঙ্গে আছেন তখন অন্য কোনোভাবে তাকে টলানো যাবে না। সেই জন্য সে লোহার মতো শক্ত। ন্যায়, নীতি আর নিয়মানুবর্তিতা মানে ডিসিপ্লিন, এই তিনটে ছিল তার ধর্ম। নেক্সট, উনি বলেছিলেন, দেখো ঐক্য সমাজের সর্বশক্তি। আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, ঐক্য না থাকে, তাহলে আমাদের কোনো শক্তি থাকবে না। এই ইউনিটিটাকে বলেছিলেন করতে হবে। বলেছিলেন শৃঙ্খলা ছাড়া, আমি আবার বলেছি, তার মধ্যে ছিল ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তোমরা যদি একটু পড়ার চেষ্টা করো, বল্লভভাই প্যাটেলকে তিনি ঘুরিয়ে বলেছিলেন 3টে জিনিস। তোমার ইচ্ছা থাকতে হবে কি করব, এবং সেটা করবই, মানে ডিজায়ার, ডেডিকেশন, আর 3 নম্বরটা ছিল ডিসিপ্লিন। এই 3টে জিনিস ওনার মধ্যে ছিল এবং সেই জন্যই তিনি হয়েছিলেন লৌহ পুরুষ। তিনি নৈতিক সাহস, সত্যনিষ্ঠ নেতৃত্ব। বলেছিলেন জাতি এক বৃহৎ পরিবার। উনি বলেননি ভারতের 28টা রাজ্য মানে 28টা মত। উনি বলেছিলেন আমরা ভারতবর্ষ, ভারতবাসীর একটাই পরিচয়, আমরা ভারতবাসী। নেক্সট, চলে এসো। আচ্ছা, এইখানে একটা কথা বলি। উনি বলেছিলেন যে প্রত্যেককে স্বনির্ভর হতে হবে। তখন অন্য কিছু ছিল না, ছিল কৃষি। তাহলে কৃষির ওপর কীভাবে স্বনির্ভর হওয়া যায়, তিনি তার মন্ত্রিসভাতে বারবার আরোপ করেছেন যে কৃষকদেরকে কিভাবে সাহায্য করা যায়। কৃষকই ভারতের মেরুদণ্ড এবং অর্থনৈতিক তাৎপর্য। নেক্সট, একই কথা। আচ্ছা, আর একটা কথা, তিনি বিরাট কাজ করেছিলেন। আমরা এখন যেটা দেখি IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এর আগে আমাদের ছিল এটার নাম ICS,
মানে আইসিএস মানে হচ্ছে ব্রিটিশের কলোনিয়াল, মানে ব্রিটিশ রুল, আস্তে 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 ব্রিটিশ রুল যা বলবে তাই করতে হবে। কিন্তু উনি সেটাকে মানতে পারেননি। উনি বলেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক, অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কোনো হাত দেব না, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলছে সেটাকেই মানতে হবে। সেই জন্য তিনি আইসিএস চেঞ্জ করে করলেন আইএএস, তারপরে করলেন আইপিএস। এটা ওনার বিরাট অবদান। এই যে এখানে আর 2 মিনিট বলবো তাহলে হয়ে যাবে। যখন ভারত স্বাধীন হয় তখন উনি হয়েছিলেন উপপ্রধানমন্ত্রী। জওহরলাল নেহরুর সঙ্গে তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী এবং তাকে সামলাতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুটো মন্ত্রিসভায় মানে মন্ত্রিত্ব রেখে উনি ভারতকে একটা ইউনিট, এক ভারতের ছাতার তলায় আনতে চেষ্টা করেছিলেন বা করেছিলেন। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, এই সমস্ত মহাপুরুষদেরকে অল্প হলেও জানার চেষ্টা করো। শুধুমাত্র তোমাদের পড়ার বই পড়লে হবে না। নিজেদেরকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে এই সমস্ত মহাপুরুষদেরকে জানতে হবে এবং সেখান থেকে যেটা নেওয়ার নিতে হবে। সময় কম, আমি আর কিছু বলছি না। মানে এরকম একটা অনুষ্ঠান বা অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি খুব গর্বিত এবং এখানে যারা আছেন তারা অনেক অনেক খবর দেবেন তোমাদেরকে। আমি বলবো ধৈর্য ধরে একটু শোনো, সময়টা খুব জরুরি। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমারও কিন্তু এই একই কথা। দেখো আজকে তো তোমরা তোমাদের ক্লাসরুমে নেই, আজকে এখানে অনেক বড় বড় মানুষেরা এসেছেন, সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা এসেছেন তোমাদের সামনে। এই যে কথাগুলো বলছেন তোমরা একটু মন দিয়ে শোনো, তোমাদেরও ভালো লাগবে। তার দর্শন, তার জীবননীতি তোমরা যখন জানবে তোমরাও কিন্তু সেখান থেকে ইন্সপায়ার্ড হবে। এরপর I would like to invite Dr. Saida Begum, Associate Professor, Department of Philosophy. দর্শন মানেই চিন্তার গভীরতা। আজ তিনি বলবেন সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন সংগ্রাম সম্পর্কে। ম্যাম প্লিজ। সবাইকে আরো একবার বলবো একটু চুপ করে শুনবে, তোমাদের সকলের ভালো লাগবে। সুপ্রভাত সম্মানিত সুধীবৃন্দ। আজ 5ই মার্চ 2026 ভারত মাতার এক সোনার ছেলে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবর্ষকে উপলক্ষ করে সুদূর গুজরাট থেকে পশ্চিমবঙ্গের টাকিতে আমরা মিলন মেলায় সমবেত হয়েছি। প্রয়াসটি যার মস্তিষ্ক প্রসূতই হোক না কেন, নিঃসন্দেহে সাধুবাদ পাবার যোগ্যতা রাখে। কিন্তু এই মুহূর্তে আমার মনের ফাঁকে কেবলই ইতিউতি উকি ঝুঁকি দিচ্ছে একটা নেতিবাচক চিন্তা। সেটা হলো পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ পাওয়ালেন যাঁরা, স্বাধীন ভারত রথের সারথি ছিলেন যাঁরা, তাদের মধ্যে সর্দার প্যাটেলের মতো সুপরিচিত ব্যক্তিত্বের জন্মদিন এতদিন সাড়ম্বরে পালন করিনি কেন আমরা অন্যান্য ব্যক্তিত্বের মতো? তাদের নাম এখানে আর বললাম না। তাহলে কি না থাক, এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে অন্য কোথাও, অন্য কোনোখানে। আজ বরং নিজেকে বোঝাই এই বলে যে বেটার লেট ইজ দ্যান নেভার। নেই মামার থেকে বাবা কানা মামাই ভালো। ওইদিকে মনের কোণে উঁকি মেরে দেখি রবি ঠাকুর বলছেন, আহা বাছা, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে। একেবারে হক কথা। আমার বক্তব্যের শিরোনামে বলতে বলা হয়েছে বল্লভভাই প্যাটেলের জীবন সংগ্রাম সম্পর্কে। এখন এই শিরোনামের অন্তর্গত
জীবন সংগ্রাম শব্দটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই শব্দটির ব্যাখ্যার দাবি রাখে। জীবন সংগ্রাম শব্দের অন্তর্গত সংগ্রাম শব্দটির অর্থ জীবজগতের অ্যান থেকে এলিফেন্ট সবাই হাড়ে হাড়ে বোঝে, তেমনি আমরা এই দুপে জীব মানুষরাও সমান বুঝি, থুড়ি অ্যান্ড এলিফেন্টের থেকে একটু বেশি বুঝি। আর হবে নাই বা কেন, আমরা যে আশরাফুল মাখলুকাত, আরবি ভাষায় যার অর্থ ঈশ্বরের সৃষ্টির সেরা সৃষ্টি আমরা। বরং বলা যায় জীবন শব্দটার মানে কিন্তু বেশ ঘোরালো, পেঁচালো, জটিল। মানুষের ক্ষেত্রে জীবন শব্দটিকে দুটি অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। একটা হলো বায়োলজিক্যাল বা জৈব প্রযুক্তিগত দিক, আর অন্যটা হলো আইডিওলজিক্যাল বা আদর্শগত দিক। মনে রাখতে হবে বায়োলজিক্যাল শব্দটির দ্বারা তাবৎ প্রাণীকুলকে বোঝানো যেতে পারে ঠিকই, কিন্তু আইডিয়ালস, ইথস, মোরালিটি, ডিউটি ইত্যাদি শব্দগুলো কিন্তু কেবল এই মানুষ প্রজাতির ক্ষেত্রেই প্রযোজ্য। বায়োলজিক্যাল শব্দটির গাঁটছড়া বাঁধা এভলিউশন বা বিবর্তনের সঙ্গে, আর আইডিওলজিক্যাল শব্দটি সব সময় সংগত করে চলে রেভলিউশন বা বিপ্লব শব্দটিকে। তোমরা জানো 1809 সালে প্রখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে জীবজগতের দুটি বিখ্যাত ধারণার কথা বলেছিলেন। একটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন নীতি, আর দ্বিতীয়টি হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম ধারণা। প্রথম ধারণাটি মূল কথা হলো প্রকৃতির রাজ্যে যে ফিজিক্যালি ফিট সে টিকে থাকবে, আর যে আনফিট তাকে সরে যেতে হবে, মরে যেতে হবে। আর দ্বিতীয় ধারণাটির মূল কথা হলো হে প্রাণী, তোমার অস্তিত্ব রক্ষা করতে গেলে তোমাকে সংগ্রাম করতেই হবে। অন্যদিকে বিপ্লব বা রেভলিউশনের কথা যদি ধরি, তাহলে দেখতে পাবো যে সবসময় একেবারে উচ্চগ্রামে রেভলিউশন বাধা থাকতে কখনোই পারে না। চরমপন্থী, গরমপন্থী, মডারেট, এক্সট্রিমিস্ট ইত্যাদি চেহারাও তার দেখা যায়। তাছাড়া রেভলিউশনের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতির চাপ সর্বদাই থাকে। তাছাড়া আমাদের মতো প্রাচীন দেশে ইতিহাসের বোঝাও অনেক সময় জটিলতার সৃষ্টি করে থাকে, আর তার সহজ সমাধান আশা করাও বাতুলতা মাত্র। বিপ্লবের মতো বিধ্বংসী অথচ সৃষ্টিশীল নবনির্মাণকে যারা কামনা করেন, তারা বার্নার্ড শ'র মতো ভাবতে পারেন, I am impatient for the revolution, but being an average coward, I want you to make the revolution in as gentlemanly a manner as possible. অর্থাৎ আমি বিপ্লবের জন্য অধৈর্য হয়ে পড়েছি, কিন্তু যেহেতু আমি সাধারণত ভীরু, তাই চাইছি বিপ্লবটা যেন সাধারণত ভদ্রভাবে হয়। কৌতুক মানুষের মর্মবেদনা এরকমই তো হয়ে থাকে। বিখ্যাত বিজ্ঞানী জে.ডি. বার্নার বলেছিলেন যে বিপ্লব বা রেভলিউশন হলো সাইকেলের সামনের চাকা, যা সাইকেলকে দিক নির্দেশনা দেয়, আর বিবর্তন বা এভলিউশন হলো সাইকেলের পিছনের চাকা, যা মাটির ঘর্ষণ ইত্যাদি প্রতিকূলতাকে ডিঙিয়ে মারিয়ে সাইকেলকে গতিশীল রাখে। কাজেই উক্ত সাইকেলের দুই চাকাকে একত্র জুড়লে মানুষ তার জীবন পথটিকে তরতরিয়ে পার হতে পারবে। তাই তো পরিবর্তন প্রয়াসীরা যুগ যুগান্তর ধরে চেষ্টা করে গেছেন কেমনভাবে এই দ্বিধারাকে মেলানো যায়। সর্দার বল্লভভাই প্যাটেলও এমনই এক ব্যক্তিত্বের আধার। পুরো নাম বল্লভভাই জাভেরভাই প্যাটেল, যিনি জন্মগ্রহণ করেন 31 অক্টোবর 1875 গুজরাটের এক কুর্মী বা কৃষক পরিবারে।
অনেকের মতে গুজরাটের আনন্দ জেলার অন্তর্গত একটি ট্রেডিশনাল গুজরাটি গ্রাম কারামসাদে তার জন্ম হয়েছিল। এখন তোমরা গেলে সেখানে একটা সুন্দর মিউজিয়ামও দেখতে পাবে। যাই হোক, এখানেই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বিঠ্ঠলভাই প্যাটেলের সাথে বাল্যকাল অতিবাহিত করেন এবং এই কারামসাদেই তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। অনেকের মতে অবশ্য তার জন্ম হয়েছিল গুজরাটের খেদা জেলায় অবস্থিত নাদিয়াদে। এখানেই তিনি আইন নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে মনস্থ করেছিলেন এবং সেই মতো নিজেকে প্রস্তুত করতে থাকেন। এখান থেকেই তিনি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন। এই নাদিয়াদে তার সাথে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী পরিচিত হয় এবং দেশের জন্য কাজ করতেও তিনি অনুপ্রাণিত হন। প্যাটেলজির সম্পূর্ণ নাম বল্লভভাই জাবেরভাই প্যাটেল হলেও তিনি প্রসিদ্ধ সর্দার বল্লভভাই প্যাটেল এই নামে। আসলে হিন্দি, উর্দু এবং ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষায় প্রিয়জনদের প্রধান হিসাবে উল্লেখ করে সবকা সর্দার শব্দটি প্রচলিত আছে। 1928 সাল থেকে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য খেদা গ্রামের কৃষকেরা তাকে ভালোবেসে সর্দার নামটার প্রচলন শুরু করেন। বাবার নাম জাবেরভাই প্যাটেল, মাতা লাতবাই। বিবাহ 1891 সালে পাশের গ্রামের জাবের বেনকে। মেয়ে মণিবেন প্যাটেল, ছেলে দহিয়াভাই প্যাটেল। উল্লেখ্য যে মাত্র 16 বছর বয়সে বিয়ে হলেও তিনি কখনো তার পরিবারের প্রতি অসহযোগিতা করেননি, বরং সর্বদা তাদের পাশে থেকেছেন। এমনকি তার পত্নীর অকাল মৃত্যুর পরও তার সংসার নির্বাহের জন্য বিবাহের আর দ্বিতীয়বার নাম উচ্চারণ করেননি। 1897 সালে 22 বছর বয়সে, বেশ বড় বয়সেই তিনি ম্যাট্রিক পাশ করেছিলেন। 1909 সালে তিনি আদালতে যখন এক সাক্ষীকে জেরা করছিলেন, সেই সময় তার স্ত্রীর অসুস্থতার কথা আসে এবং স্ত্রী মারাও যান। কিন্তু তিনি তার কাছ থেকে এক পা নড়েননি। 1910 সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে তিনি ইংল্যান্ডে যান। 1933 সালে ইনস অফ কোর্ট থেকে আইন বিভাগে ডিগ্রি নিয়ে ফিরে এসে গোধরাতে তার অনুশীলন শুরু করেন। আইনি দক্ষতার জন্য ব্রিটিশ সরকার তাকে অনেক প্রলোভন দেখালেও তিনি সব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ব্রিটিশ সরকার ও তার আইনের প্রতি অত্যন্ত কট্টর ছিলেন। শিক্ষা জীবনে অন্যেরা তার বুদ্ধিমত্তা নিয়ে উপহাস করলে বা তার অগ্রগতি নিয়ে ঠাট্টা করলে তিনি নীরবে তা সহ্য করতেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। আইনের ডিগ্রি অর্জন করার জন্য নিজেও অর্থ সঞ্চয় করেছিলেন। ইংল্যান্ডে আইন নিয়ে পড়ার সময় অন্যান্য আইনজীবীদের কাছ থেকে বই ধার করেও পড়েছেন। কর্মজীবন 1917 সালে আহমেদাবাদ স্যানিটেশন কমিশনারের পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রথমবারেই জয়ী হন। এই বছরই গান্ধীজির সঙ্গে তার দেখা হয়, অনুপ্রেরিত হন এবং স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাট শাখার সেক্রেটারি নির্বাচিত হন। 1920 থেকে 1945 গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1928 বারদৌলি কৃষকদের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। 1930 লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 1942 থেকে 1945 গ্রেপ্তার হন এবং আহমেদনগর দুর্গে বন্দি দশা লাভ করেন। 1947 স্বাধীনতার পরবর্তী পর্যায়ে স্বায়ত্তশাসিত 522টির মতো রাজ্যকে ভারতের অধীনে নিয়ে আসেন। 1950 সালের 15 ডিসেম্বর মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1991-তে মরণোত্তর ভারতরত্ন পান
2014 সালের 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে তার জন্মদিন পালনের সম্মান তিনি লাভ করেন। আর 2018 সালের 31শে অক্টোবর তিনি ঐক্যের মূর্তি হিসাবে তার জন্মস্থান গুজরাটে প্রতিস্থাপিত হন। চলুন খুঁজে দেখি তো এত বড় জীবনের অধিকারী যিনি, তার চরিত্রে সেই সব রত্নরাজিকে যেগুলিকে কিনা তাকে এক জীবনে লৌহপুরুষ, ভারতরত্ন, ঐক্যের প্রতিমূর্তি আর ভারতবর্ষের সকলের আদরে সর্দারজির তকমা অর্জনে সাহায্য করেছিল। এক হলো সত্যবাদিতা ও ঈশ্বরে বিশ্বাস। তিনি বলতেন, भले ही हम हजारों की दौलत खो दें या फिर हमारा पूरा जीवन बलिदान हो जाए तो भी हम ईश्वर और सत्य पर विश्वास रखकर मुस्कुराते रहना चाहिए। बोलते हमारे लिए चिंता का कोई बात हो ही नहीं सकती क्योंकि जीवन की बागडोर तो ईश्वर का हाथ में है। स्वदेश प्रेम बोलते इस मिट्टी में कुछ खास बात है जो कोई बातों के बावजूद भी महान आत्माओं की जन्म का भूमि रही है। साहसिकता তিনি বলতেন, मुश्किल समय में कायरों लोग बहाना ढूंढते हैं लेकिन बहादुर व्यक्ति रास्ता खोजते हैं। আমার সময়সীমা ছিল 20 মিনিট। যাই হোক, আমার টাইম আউট হয়ে গেছে, ছাত্রছাত্রীরা দেখিয়েছে, আমি তাই এখানেই শেষ করছি। পুরোটা আমি কমপ্লিট করলাম না, কিন্তু আজকে আমরা এই ব্যক্তিত্বের জীবনের শতবার্ষিকী পালনের শুভ লগ্নে যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর দু একটা রত্নরাজি আহরণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকের জীবন গড়তে যেতে পারে। যদি এই শিক্ষাটা লাভ করি, তাহলেই কিন্তু এত সব ঘটনা, এত সব অনুষ্ঠানের সার্থকতা পাবে, নতুবা কিন্তু সব কিছুই অরণ্যের রোদন। ঠিক আছে, তোমাদের খুব বিরক্ত করলাম, ধন্যবাদ।